আপনারা নিশ্চয়ই দেখছেন যে আজকে রয়টার্স এবং আরও কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনার একটা সাক্ষাৎকার ছাপছে। তো শেখ হাসিনা সেই সাক্ষাৎকার লিখিতভাবে তাদেরকে পাঠাইছেন বা এরকম দেখতে পাইলাম। তো এই সাক্ষাৎকারটা নিশ্চয়ই আপনারা সবাই অলরেডি পড়ছেন বা এই সাক্ষাৎকারে শেখ হাসিনা কী বলার চেষ্টা করছে তা অলরেডি আপনারা জানেন। আমাদের দেশীয় পত্রিকাগুলা বা বাংলাদেশি গণমাধ্যমগুলা শেখ হাসিনার এই ইন্টারভিউকে যেভাবে পোট্রে করছে, সেখানে তারা শেখ হাসিনা ক্ষমা চায় নাই, শেখ হাসিনা ক্ষমা চায় না, এই ধরনের একটা বিষয় আসে বেশি ফোকাস করতে চেষ্টা করছে। কিন্তু আলটিমেটলি যেটা এই ইন্টারভিউর মধ্য দিয়ে হাজির হয়েছে, মানে শেখ হাসিনার এই ইন্টারভিউর মূল যে বক্তব্য, মানে জিনিসটা তো অকারণেই হাসিনা বা ইন্ডিয়া বা আওয়ামী লীগ যাই বলি না কেন, তারা তো আর অকারণেই জিনিসটা হঠাৎ করে এরকম বাজারে ছাড়ে নাই। ফলে এই ইন্টারভিউর মূল যে বক্তব্য, সেই বক্তব্যটা সবাই মিস করে গেছেন বা মিস করে যাইতে চাইতেছেন। শেখ হাসিনা এই ইন্টারভিউতে যেটা মৌলিকভাবে যেই কথাটা বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের ভোটের সংখ্যা, মানে ভোটার সংখ্যা 12 কোটির বেশি, ফলে সেখানে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের একটা বড় সংখ্যক ভোট আছে, এরকম তার দাবি। ফলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে যদি অ্যাজ এ পার্টি অংশগ্রহণ করতে না পারে, আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরা বা ভোটাররা এই নির্বাচন বয়কট করবে। ফলে কোনোভাবেই আগামী যে সরকার হবে সেই সরকার নির্বাচিত বা বৈধ সরকার হবে না। এইটা হচ্ছে হাসিনার প্রথম আর্গুমেন্ট বা প্রথম বক্তব্য। এবং দ্বিতীয়ত, মোর ইম্পর্টেন্টলি যেটা হাসিনা বলার চেষ্টা করছে বা বলছে, সেটা হচ্ছে যে নতুন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তিনি বলতেছেন, সেই আওয়ামী লীগ কোনোভাবেই তাকে বা তার ফ্যামিলি দ্বারা নিয়ন্ত্রিত হইতে হবে না। মানে আমরা এতদিন ধরে সাবের হোসেন চৌধুরী বা এরকম একটা রিফাইন আওয়ামী লীগ বা হাসিনাবিহীন আওয়ামী লীগের যেসব কথাবার্তা বলতেছিলাম, সামহাও আজকে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে হাসিনা কিন্তু খুব ক্লিয়ারলি সেটা বলছে। সে বলছে যে আমি কোনোভাবেই মনে করি না যে এর সঙ্গে আমার ফ্যামিলি বা আমার নিজের জড়িত থাকার প্রয়োজন আছে। ফলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলেই হবে, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলেই আগামী নির্বাচনকে সুষ্ঠু বা বৈধ বলা যাবে, এবং আগামী যে সরকার আসবে সেটা বৈধ সরকার হবে। আমি তো মনে করি না যে এর আগে আওয়ামী লীগ, ইন্ডিয়া বা হাসিনা কেউই আসলে এই ধরনের কোনো বক্তব্য দিছে। হাসিনাবিহীন কোনো আওয়ামী লীগের কথা হাসিনার তরফ থেকে আমি অন্তত কখনো শুনি নাই, এবং আওয়ামী লীগের যেই টোটাল সেটেলমেন্ট সেটার পক্ষ থেকে শুনি নাই। ফলে এই যে বিষয়টা, আমি মনে করি এটা জোর আলোচনার দাবি রাখে, এবং মানে হাসিনার ইন্টারভিউর যে সার কথা, সেই সার কথাটাই মূলত আমাদের এখান থেকে বাইর করে নিয়ে আসতে হবে। যাই হোক, হাসিনার এই ইন্টারভিউ নিয়ে আবার আলাপ করব। মানে এই ইন্টারভিউর সিগনিফিকেন্স কি, কী কারণে হাসিনা এরকম হাসিনাবিহীন আওয়ামী লীগের কথা বলল, এবং কেন বাংলাদেশের রাজনীতিতে একটা ভদ্র জেস্টারে আওয়ামী লীগকে আবার হাসিনা ঢুকানোর ব্যাপারে বলতেছে, বা কার চাপ এখানে থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ করব। তবে তার আগে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে আদেশ ইত্যাদিকে কেন্দ্র কইরা বিএনপি এবং অন্যান্য দলের মধ্যে যেসব আলাপ আলোচনা হচ্ছে, এবং অনেকেই বিএনপির তরফে বা বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা আমরা বলতে পারি, তারা যেভাবে আজকের এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে মানে একভাবে ইন্টারপ্রেট করছেন, আমি তাদের থেকে একটু আলাদা ইন্টারপ্রেট করতে চাই। ফলে সেই জিনিসটা একটু উল্লেখ করতে চাই। আমাদের এই বর্তমান বাস্তবতায় একটা জিনিস যেরকম দাঁড়াইছে, যে আমরা জামাত, শিবির ইত্যাদি বিষয়াশয়কে ট্যাকেল করতে গিয়া বিএনপির অনেক লেজিট বা বাস্তবসম্মত সমালোচনা আমরা কইরা উঠতে পারতেছি না। মানে আমি ব্যক্তিগতভাবেও সামটাইমস বিএনপির অনেক সমালোচনা কইরা উঠতে পারি না, কারণ সময়টা এরকম দাঁড়াইছে যে বিএনপিকে এনি সামহাও আমাদের ক্ষমতার পর্যন্ত পৌঁছায় দেওয়ার একটা দায়িত্ব আমরা কাঁধে নিয়ে ফেলছি। তবে বিএনপি আসলে ফাইনালি নিজের জায়গাটা কতটা বুঝতেছে, সেই জায়গাটা আসলে অনেক ধরনের প্রশ্নের দাবি রাখে। যেমন আজকের এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রসঙ্গ, এই প্রসঙ্গে বিএনপির যেসব দাবি বা তার দিককার যেসব মানে আমরা বলতে পারি যে অভিযোগ, সেগুলো আসলে খুব বেশি জোরালো অভিযোগ না। দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা, সেই বাস্তবায়ন আদেশের সার কথা হইল যে 84টা সংস্কার প্রস্তাব ছিল, সেখান থেকে 48টাকে আলাদা করা হয়েছে, যে 48টা সংবিধানের সঙ্গে জড়িত। আগামী যে সংসদ আসবে, সেই সংসদকে মানে সংবিধান সংস্কার পরিষদ নামে একটা জায়গায় পরিবর্তন কইরা সেই সংবিধান সংস্কার পরিষদই মূলত এই 48টা সংস্কার প্রস্তাবের একটা ফাইনাল অবস্থা বা ফাইনাল একটা সমাধান তারা করবে। এবং এই আদেশের মধ্যেই তারা যে জিনিসটা রাখছে সেটা হচ্ছে যে এই 48টা বিষয় সংসদে যাবে কিনা, আলাপের বিষয়বস্তু হিসাবে যাবে কিনা,
তার জন্য একটা গণভোট হবে। তো নির্বাচনের সময় একটা গণভোট হবে বা আগে পরে যখনই হোক না কেন, এই গণভোটের মধ্য দিয়ে সাধারণ মানুষ ভোট দিবেন যে এই 48টা যে সংস্কার প্রসঙ্গ, সেই সংস্কার প্রসঙ্গ বিল আকারে, আবারও বলি যে বিল আকারে সংসদে আলোচিত হবে কি হবে না, এই বিষয়টা মানুষ হ্যাঁ না ভোট দিবেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে তো কোনোভাবেই এই আদেশের মধ্যে বলা হয় নাই যে আপনারা এই 48টা জিনিস মানতে বাধ্য। জনগণের কাছে যখন যাচ্ছেন তখন কিন্তু জনগণ এই হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে জিনিসটা একেবারে এক ধাপেই কিন্তু মানে ফাইনালাইজ করে ফেলতেছে না। জনগণের ভোটের মধ্য দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিল আকারে এই 48টা বিষয় সংসদে যাবে, তারপরে সংসদে বৈশা সংসদের এই যে সংস্কার পরিষদ নামক একটা সংবিধান সংস্কার পরিষদ নামক একটা জিনিসের মধ্যে বৈশা এই 48টা সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা হবে। তো কোনোভাবেই তো আমি এর মধ্যে কোনো চাপায় দেওয়া জিনিস দেখতেছি না, বরং আমি এখানে একটা ফাঁকি দেখতেছি। ফাঁকির জায়গাটা কি, মানে বিএনপি যদি মনে করে যে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবে, তাইলে ঠিক কি কারণে, আমি জানি না যে ঠিক কি কারণে এই যে 48টা সংস্কার মানে প্রস্তাব তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ। আপনার তো আগে সংসদে যাইতে হবে, সংখ্যাগরিষ্ঠতা নিয়েই যাইতে হবে, নাইলে আপনি সংখ্যাগরিষ্ঠতাও পাবেন না। আপনি সংসদে যাওয়ার পরেও আপনার সেখানে সংখ্যাগরিষ্ঠতা থাকবে না, কিন্তু আপনার নোট অফ ডিসেন্ট আমাদের খুব মাথায় নিয়ে নাচতে হবে কেন? মানে আপনার যদি নোট অফ ডিসেন্ট থাকে তো সেটার তো একটা গণভিত্তি লাগবে। সেই গণভিত্তি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আপনারা সংসদে যাবেন, সংসদে যাইয়া সংখ্যাগরিষ্ঠতা মেক করবেন, তারপরে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আপনারা পাবলিককে এইসব বিলগুলোকে, যেগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট আছে বা নাই, এগুলোকে আপনারা সংখ্যাগরিষ্ঠতার বিরুদ্ধে ক্লেম করবেন বা এগুলোর মধ্যে আপনারা উইন করবেন। আমি জানি না যে বিএনপির এই আলাপটা মানে কেন বিএনপি করতেছে যে 270 দিনের পরে জিনিসটা যে অটোমেটিকভাবে যে জিনিসটা কার্যকর হয়ে যাবে, এটা তো বেসিক্যালি একটা গণভোটের তরফ থেকে আসা একটা অটোমেটিক সাজেশন। মানে যদি অটোমেটিক না হয়, ধরেন আপনি 48টা প্রস্তাব আপনি এমনি আলোচনা করলেন, সেটার একটা বাস্তবতা, কিন্তু এই 48টা প্রস্তাব গণভোটের মাধ্যমে, মানে পাবলিকের একটা গণভোটের মাধ্যমে সংসদে গেছে, দুইটা তো তফাৎ আছে। ফলে এই যে একটা বিশেষ গণভোট দ্বারা একটা জিনিস বিশেষভাবে সংসদে গেল, এই বিশেষ জিনিসটাকে তো আপনাদের হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অথবা অন্য যে কোনোভাবে আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। যদি আপনারা এই বিশেষ গণভোট দ্বারা যাওয়া একটা জিনিসকে যদি আপনারা সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংসদে বৈশা জিনিসটাকে যদি হ্যান্ডেল করতে না পারেন, তাইলে তো অবশ্যই সেটা কার্যকর হওয়া উচিত, নাইলে তো আর গণভোটের কোনো মানে এটার কোনো মানে থাকে না। মানে পাবলিক আপনাদেরকে হ্যাঁ বলবে, কিন্তু আপনারা ওইখানে যাইয়া মানে নোট অফ ডিসেন্ট দিছিলাম এই সেই এরকম করে করে কাটাই দেবেন, তা তো আর হয় না। ফলে নোট অফ ডিসেন্ট থাকুক বা না থাকুক, এই জিনিসটা আসলে আপনাদের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আপনারা আসলে এই জিনিসটা সমাধান করতে হবে। এবং কেন নোট অফ ডিসেন্ট দিয়ে আলাদা গণভোট হচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দাবিরও বিশেষ কোনো বেইজ নাই। কারণ নোট অফ ডিসেন্টের কারণেই আলাপটা গণভোটে যাচ্ছে। মানে আপনারা এই যে নোট অফ ডিসেন্ট ইত্যাদি হয়েছে, এইসব কারণেই ঐক্যমত্য সংস্কার কমিশনে বৈশা এই পুরা জিনিসটা সমাধান হয় নাই। ফর দ্যাট রিজন এইটা এখন মানে গণভোটে যাচ্ছে। এখন আপনারা মানে যে জিনিসটা সমাধান হয় নাই, এখন সেই জিনিসটা সমাধানের জন্য যদি গণভোটে যায়, সেই গণভোটের মধ্যে আপনারা কিভাবে এখন জিনিসটার সমাধান চান? মানে এখন গণভোটে আপনি কিভাবে লিখবেন যে নোট অফ ডিসেন্ট এটা মানে জিনিসটা তো আপনি নিজেও, আপনি বিএনপি নিজেও তো এটা ক্লিয়ার করতে পারবে না যে গণভোটের মধ্যে নোট অফ ডিসেন্টের বিষয়টা এইভাবে থাকা উচিত। যাই হোক, আবার হাসিনার প্রসঙ্গে ফিরে আসি। হাসিনা যে ইন্টারভিউটা দিল, সেই ইন্টারভিউতে যে সে বলল যে মানে 12 কোটি ভোটারের মধ্যে বা 12.5 কোটি ভোটারের মধ্যে আওয়ামী লীগের এই পার্সেন্ট ভোট আছে ইত্যাদি ইত্যাদি। তো আওয়ামী লীগ যদি মানে ভোটে না যায়, সেটা মানে হাসিনার দিক থেকে আসলে কতটা সমস্যা আমি বা আমরা যেরকম মনে করে নিতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশে 2 কোটি হোক 1 কোটি হোক যেমনই হোক, হাসিনার এখনকার যে বাস্তবতা সেটা যে অনেক জনপ্রিয় কোনো এন্টিটি তা না। হাসিনার জনপ্রিয়তা বা আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের মতো নাই। মানে যে 2001 2000 মানে 4-5 এইসব যেসব আলাপ আলোচনা চলে, সেগুলোর সঙ্গে এর কোনো মিল ইত্যাদি নাই। ফলে হাসিনার বর্তমান যে অবস্থা, সে অবস্থা হচ্ছে যে খুবই অজনপ্রিয় একটা পার্টি এবং হার্ডকোর আওয়ামী লীগের ছাড়া আওয়ামী লীগের ভোট নাই। ফলে এখন যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে
এই আওয়ামী লীগের হার্ডকোর লোকেরা এদেরকে স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার ব্যান ফ্যান ইত্যাদি দিয়ে তাদেরকে সাপ্রেস করে রাখছে। এখন এই সাপ্রেশনের তো একটা ব্যাকফায়ার আছে। এখন আপনি কতদিন এই জিনিসটা সাপ্রেস করে রাখতে পারবেন? ধরেন আগামী সরকার সুন্দরভাবে তারেক রহমান দেশে আসলেন, নির্বাচন করলেন, জিতলেন, ক্ষমতায় গেলেন, তো আপনার যে 1 কোটি বা 50 লাখ হার্ডকোর বা আরও কম হোক, এরা যে একটা মানে ব্যাকফায়ার করবে, সেটার আসলে ফাইনাল দশাটা কি হবে, এটা খুবই সিরিয়াস একটা প্রশ্ন। তারা যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে প্রবেশ করে, আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে প্রবেশ করে এবং নানা ধরনের এই ধরনের স্যাবোটাজ বলেন, নানা ধরনের হাঙ্গামা বলেন, মারামারি বলেন, অগ্নি মানে সংযোগ বলেন, নানা ধরনের বিষয় যদি করতে থাকে, তো দেশের তো ব্যবসা বাণিজ্য বলে আর কিছু থাকবে না। ফলে আমি যেটা মনে করি বা আমরা যেটা ভাইবা নিতে পারি সেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যারা ব্যবসা ইত্যাদি করতে চায়, যে দূতাবাসের যে নেতারা যে কারণে সাবের হোসেনের কাছে যায়, এই আন্তর্জাতিক যে মানে বাংলাদেশে যে পশ্চিমা মানে যাদের ব্যবসায়িক ইত্যাদি বিষয় আসে এখানে জড়িত, তারা বাংলাদেশকে সেটেল করার জন্য আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়। এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনলে যেটা হবে যে এই গ্রাউন্ড পলিটিক্সের যে সম্ভাবনা আওয়ামী লীগের লোকেদের দ্বারা, সেটা আসলে নস্যাৎ হবে। এবং এর মধ্য দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে যে ভারতকে চাপ দেওয়া। হাসিনা যদি দেশে ফিরে আসে, তাইলে মানে হাসিনা লিড আওয়ামী লীগ যদি মানে নির্বাচনে যায়, তাইলে যে অবস্থাটা হবে যে আবারও সেই একই ধরনের মারামারি টারামারি হইতে পারে। ফলে আন্তর্জাতিক যে মানে আমরা বলতে পারি পশ্চিমা শক্তি বা যাই বলি না কেন, তারা আসলে হাসিনাকে চায় না। ফলে আমরা ভাইবা নিতে পারি যে হাসিনাকে মূলত প্রেশার দেওয়া হয়েছে যে একটা যে ক্লিন ইমেজ বা রিফাইন্ড আওয়ামী লীগ, যে এই যে দূতাবাসগুলো সাবের হোসেন চৌধুরীর বাসায় যে গেলেন, এই আওয়ামী লীগকে একটা রিফাইন আওয়ামী লীগের ধারণা যেন ভারত খাইতে বাধ্য হয়, হাসিনাকে যেন ভারত খাওয়াইতে বাধ্য হয়, এই জিনিসটা বেসিক্যালি আন্তর্জাতিক এই শক্তিগুলো করলেন এবং এই ইন্টারভিউর মধ্য দিয়ে সেটাই আসলে হাজির হইল। এখন যেটা ফাইনাল মানে যে আলাপটা দিয়ে আমি আলাপটা শেষ করব সেটা হচ্ছে যে যেখান থেকে শুরু করছিলাম জুলাই সনদের আলাপে যেটা বলার চেষ্টা করলাম যে বিএনপি তার সংখ্যাগরিষ্ঠতার জায়গাটাকে বারবার মানে করতেছে। এবং খেয়াল করেন যে তারা কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গে কিছু বলে না। মানে আওয়ামী লীগের সঙ্গে তারা কিভাবে মানে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, কিছুটা ভোট আওয়ামী লীগ চলে যাবে। এখন আওয়ামী লীগের কিছু ভোট যে চলে যাবে, আওয়ামী লীগ যদি জামাতের সঙ্গে যায় মিলে, তো আওয়ামী লীগ যদি জামাতের সঙ্গে গিয়ে মিলে, তাইলে কি আপনার আসলে আলটিমেটলি মানে বিএনপির কথা বলতেছি, তাদের কি আসলে নির্বাচনে ফাইনালি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাওয়ার সক্ষমতা আছে? এটা একটা বিগ কোশ্চেন। এখন একটা যেরকম দেখলাম যে মানে এবি পার্টি বা নূরের যে গণ অধিকার পরিষদ বা এবং এনসিপি, তারা সম্ভবত একটা থার্ড ধরনের কোনো জোট করতে পারে। তো সেরকম জোট কইরা তারপরে মানে একটা ব্যাপক একটা অংশগ্রহণ নিয়ে মোটামুটি একটা জনপ্রিয়তা নিয়ে এই ধরনের একটা বড় এবি পার্টি ইনক্লুডিং তারা বিএনপির দিকে যাইতে পারে। ফলে বিএনপির যে নির্বাচনে জিততে হবে, আমি মনে করি যত দিন যাচ্ছে বিএনপির জন্য এই জায়গাটা তত কঠিন হচ্ছে। জামাতে ইসলামের অলরেডি ভোট আগের চেয়ে বাড়ছে, সেটা কত বাড়ছে তা আমরা এখনই বলতে পারি না, কিন্তু জামাতে ইসলামের ভোট নিশ্চিতভাবেই বাড়ছে। অন্যদিকে আপনি এতকাল আওয়ামী লীগের ভোট মানে আওয়ামী লীগের মানে সরকার ঠেকায় ঠুকায় রাখলো, কিন্তু ফাইনালি আওয়ামী লীগরা ঠেকায় রাখা যাবে না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। এই যদি হয় বাস্তবতা, আওয়ামী লীগ আলাদা করুক বা জামাতের লগে মিল্লা করুক, যে কোনোভাবেই করুক, যে বিএনপির জন্য তো জায়গাগুলো খুব কঠিন। ফলে আমি যেটা মনে করি যে এইসব নোট অফ ডিসেন্ট ফিসেন্ট দিয়া এই ধরনের মানে দাবিমূলক রাজনীতি বিএনপি যে 1 বছর ধরে করে আসতেছে, যে একটা ঘিটু বাজায়, মানে সব জায়গায় একটা ঘিটু বাজানোই যেন রাজনীতিটা হয়ে গেছে, এইটা আসলে মানে আমি মনে করি না যে এটা আসলে আর বিএনপির কন্টিনিউ করা উচিত এবং পেশি শক্তির রাজনীতি বিএনপি শুরু করা উচিত। পেশি শক্তির রাজনীতি অর্থে যে মারামারি না অবশ্যই, কিন্তু তার যে তার প্রতি যে অনেক মানুষের মানে সম্মতি আছে, বিএনপি সরকার ক্ষমতায় আসলে যে তারা 2/3 মেজরিটি নিয়ে সংসদে আসতে পারে, এই ধরনের একটা বাস্তবতা বিএনপির তৈরি করা উচিত। আওয়ামী লীগ কীভাবে মানে যে জামাতের সঙ্গে না যাবে এটা বিএনপিকে নিশ্চিত করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগ আর জামাত একলগে গেলেও যেন সংখ্যাগরিষ্ঠতা বিএনপির পক্ষে যায়, এটাও বিএনপিকে নিশ্চিত করতে হবে। বিএনপি সেটা কি নিশ্চিত করবে কীভাবে জানি না। আমরা যেই কারণে বিএনপিকে কম বেশি সাপোর্ট দিই, তার কারণ হচ্ছে যে আমরা জামাতের মতো একটা ইসলামো ফ্যাসিস্ট বা এই ধরনের কোনো মানে সরকার আমরা চাই না। এর আগে আওয়ামী লীগ কী করতে পারে সেটাও আমরা দেখছি। ফলে আওয়ামী লীগ এবং জামাত এই ধরনের মানে যেই মানে বাংলাদেশ বিরোধী যে এন্টিটিগুলো আছে তাদেরকে ঠেকানোর জন্য বিএনপির উপর আমাদের ভরসা করতে হচ্ছে। ফলে বিএনপির এই জায়গায় আরও মানে ব্যাপকভাবে কাজ করার আছে। আশা করব বিএনপি দিনে দিনে তার যে সংখ্যাগরিষ্ঠতার জায়গাটা যে তার মেক করতে হবে, এইটা আসলে বিএনপি নিশ্চিত করবে এবং
মানে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসেও তাতে যেন আমাদের আগামী নির্বাচনের যে সমীকরণ সেটা যেন না বদলায়, এইটা বিএনপিকে এনি সামহাও এটা বিএনপিকে নিশ্চিত করতে হবে বা কনফার্ম করতে হবে।